অশোকদা, আপনি কিভাবে দেখছেন এই যে ন্যায় অন্যায়ের একটা বোধ, সেটা কি সত্যি সত্যি অনেকটা পরিবর্তন হয়ে গেছে মানুষের? এই যে আন্দোলন করছেন সোনামু অঞ্চল, তিনি 19 দিন তিনি না খেয়ে রয়েছেন, তার প্রায় 8.5 কেজি ওজন কমে গেছে এবং শরীরে নানা রকম অসুবিধা দেখা দিচ্ছে, কিন্তু সত্যি সত্যি সেভাবে খুব বেশি কি মানুষের মধ্যে সাড়া পড়েছে? কিছু আলোচনা হচ্ছে, কেউ হয়তো কিছু খোলা চিঠি লিখছেন, কেউ অনুরোধ করছেন, কিন্তু যেভাবে তার নিজের কোনো ব্যক্তি স্বার্থের কারণে তো তিনি আন্দোলনে নেই, সকলের জন্য চিন্তা করে তিনি কথা বলছেন, অথচ মানুষের মধ্যে কিন্তু সেভাবে কি সত্যি ততটা সাড়া পড়েনি? দেখুন, দুটো তিনটে জিনিস মাথায় আসছে। একটা হচ্ছে যে আমার এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে, সেটা আগে বলে নি। সেটা হচ্ছে যে কিছু বছর আগে জিডি আগরওয়াল বলে একজন পরিবেশবিদ, গান্ধিয়ান পরিবেশবিদ, গঙ্গা সাফ করার আন্দোলনের সঙ্গে বহুদিন জড়িত, উত্তর ভারতের পরিবেশ আন্দোলনের সঙ্গে বহুদিন জড়িত ছিলেন। তিনি 111 দিন ধরে অনশন করেছিলেন এবং সেই 111 দিনের পরে তার মৃত্যু হয়। খুব ইন্টারেস্টিং হচ্ছে যে সেই 111 দিন ধরে অনশন করার সময়তে কিন্তু শাসক দলের কোনো প্রতিক্রিয়া কারোর ছিল না। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে একটা টুইট চলে আসে প্রধানমন্ত্রীর অফিস থেকে, আমরা খুব দুঃখিত বা আমি খুব। আমাদের যে পরিস্থিতিটা সেটা হচ্ছে এখন এইরকম যে একজন যিনি নিজের স্বার্থ বা নিজের প্রয়োজনে অনশন করছেন না, যিনি একটা বৃহত্তর স্বার্থে অনশন করছেন, তার সমর্থনে আজকে যে অনেক মানুষ নেই এ কথাটা আমি বলবো না। আমি এটা বলবো যে পরিবর্তন যেটা হয়ে গেছে, মানে বদল যেটা হয়ে গেছে, সেটা হচ্ছে যে মানুষের সমর্থন যাদের আছে তারা অনেক বেশি করে হয় ওই একটা টুইট করে দিচ্ছেন, অথবা একটা লাইক করে দিচ্ছেন, অথবা একটা রিটুইট করে দিচ্ছেন, অথবা একটা সোশ্যাল মিডিয়ায় কিছু একটা ইনস্টাগ্রামে লিখে দিচ্ছেন বা ফেসবুকে লিখে দিচ্ছেন। পথে এসে দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে যে সলিডারিটি দেখানোর প্রয়োজন, এইটার জায়গা নিয়ে নিয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ার, মানে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানানো। তার কিন্তু আরেকটা লিঙ্কও দেখতে পাই। আপনি যখন খেয়াল করবেন যে ককরোচ জনতা পার্টি যখন তৈরি হচ্ছে, তখন সোশ্যাল মিডিয়াতে সেটা তৈরি হচ্ছে এবং প্রায় 2 কোটি লোক তার সাবস্ক্রাইবার হচ্ছে, তাকে সমর্থন জানাচ্ছে, প্রচন্ড ঘটনা ঘটে যাচ্ছে। কিছুদিন বাদে একটা মনে হলো যেন একটা প্রলয় মানে একটা রিয়েলি সত্যি সত্যি একটা বিশাল কিছু হতে চলেছে। তারপরে যখন জিনিসটা পথে নামলো, অর্থাৎ সত্যি সত্যি যন্তর মন্তরে এসে দাঁড়ালো, তখন দেখা গেল যে এরকম কিছু বড় আকারের ব্যাপার নয়। পথে এসে দাঁড়ানোর পরে সংখ্যাটা সত্যি সত্যি কমে গেল এবং এখনো আরো কমে গেছে। কাজে সমর্থন হয়তো অনেকের আছে, আমি একেবারে মনে করছি না যে সমর্থন নেই, কিন্তু সেই সমর্থনটা আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে মোটামুটি ভাবে সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু লিখে, কিছু না কিছু প্রতিক্রিয়া জানিয়ে, কিছু না কিছু লাইক ডিসলাইক রিটুইট টুইট এইসব করেই জানানোর মধ্যে সীমাবদ্ধ। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিছুদিন, মানে গত কয়েক বছর ধরে আর কি, প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে যেভাবে সমস্ত রাজ্য, মানে বেশিরভাগ রাজ্যেই, কেন্দ্রীয় স্তরে তো বটেই, যেভাবে জনতার সাধারণ স্বতঃস্ফূর্ত আন্দোলনকে দমন করার চেষ্টা হয়েছে, যেরকম ধরনের ক্রূরতায় দমন করার চেষ্টা হয়েছে, সেইটা কিন্তু মানুষের মনের মধ্যে একটা ছাপ ফেলেছে এবং সেটার পরিণাম এই হয়েছে, সেটা হচ্ছে যে মানুষ আজকে সত্যি সত্যি ওইভাবে পথে নামতে আড়ষ্ট বোধ করছে, আশঙ্কা বোধ করছে। পশ্চিমবঙ্গেও সেই ঘটনাটা মানে ঘটেছে, যে ঘটনাটা আমরা গত বছর বা তার আগের বছরে আরজিকর কাণ্ডের সময়তে যে স্বতঃস্ফূর্ত জনরোষ দেখেছিলাম সমস্ত রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, সমস্ত জায়গাতে। তারপরে যখন 1 বছর 2 বছর কেটে গেল, এখন যখন ঘটনাটা ঘটছে বারুইপুরে বা অন্য জায়গাতেও ঘটছে, শুধু পশ্চিমবঙ্গে তো নয়, অন্য জায়গাতেও ঘটছে, আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি, তখন কিন্তু এখন আর সেই জনরোষ দেখতে পাওয়া যাচ্ছে না। এইটা একটা ঘটনা সাধারণভাবে সমাজের মনের মধ্যে ঘটছে, মানুষের মনের মধ্যে ঘটছে।
সোনাম ওয়াংচুক সম্পর্কে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মানে সোনাম ওয়াংচুককে কিন্তু বৃহত্তর যে ভারতবর্ষ, মানে সেই ভারতবর্ষের বেশিরভাগ মানুষই কিন্তু সত্যিকারের এক অর্থে তাদেরকে চিনতেন না, জানতেন না। কারণ তিনি একটা সেই লে অঞ্চলের একজন মানুষ ছিলেন। তিনি বিজ্ঞানের আন্দোলন গড়ে তুলেছিলেন, শিক্ষার সংস্কারের জন্য একটা ছাত্র বাহিনী গড়ে তুলেছিলেন। এইসব খবর কিন্তু সাধারণভাবে মানুষের কাছে, সাধারণ লোকের কাছে বা এই আমাদের বৃহত্তর যে ভারতবর্ষের মধ্যে অন্য সমস্ত প্রদেশের মধ্যে এগুলো ছড়ায়নি। যখন ছড়িয়েছিল সেটা একটা ছবির মাধ্যমে, সেই ছবিটার নাম ছিল 3 ইডিয়টস। সেখানে দেখা গেল যে একজনের কথাকে, মানে একজনের জীবনীকে ভিত্তি করে কাহিনীটা তৈরি হয়েছে। সেই সূত্রে অনেকে জানলেন ওর নাম। কিন্তু তারপরে এই এখন যিনি অনশন করছেন সোনাম ওয়াংচুক, তিনি কিন্তু গত প্রায় কয়েক বছর ধরে একটানা লড়াই করে যাচ্ছেন ওই লাদাখ অঞ্চলকে ষষ্ঠ তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত করবার, 6 শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত করবার লড়াই। আপনাদের মনে থাকবে তিনি কিন্তু ওই কাশ্মীর থেকে, লে অঞ্চল থেকে একটা পদযাত্রা করেছিলেন, প্রায় 1000 কিলোমিটার পদযাত্রা করেছিলেন। সেই সব ছবি কিন্তু দেখেছি তখন আমরা। কিন্তু তা সত্ত্বেও কোনো রকম ভাবে কোনো প্রতিক্রিয়া শাসক ব্যবস্থার মধ্যে হয়নি, রাষ্ট্রতন্ত্রের মধ্যে হয়নি। একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে যে যেহেতু মানে আগের মতো আর রাষ্ট্রতন্ত্র এই ধরনের ঘটনাতে উদ্বেলিত হয় না। কারণ হয় না, তার একটা বড় কারণ হচ্ছে রাষ্ট্রতন্ত্রের একটা নিজস্ব মানে প্রসারতন্ত্র আছে, যে প্রসারতন্ত্রটা কোনো না কোনোভাবে সোনাম ওয়াংচুককে একটা ভারতবর্ষ বিরোধী, দেশ বিরোধী, পাকিস্তানের লোক এইসব বলে একটা প্রচার করে দেওয়া যায়। সেটা সঙ্গে সঙ্গে কয়েক লক্ষ মানুষ, কয়েক কোটি মানুষ বিশ্বাস করতে শুরু করে। সোনাম ওয়াংচুককে ধরে জেলে ভরে দেওয়া হয়। সেই জেলে ভরে দেওয়ার পরে তিনি কয়েক মাস ধরে জেলে থাকেন। সোনাম ওয়াংচুকের মানে জামিনের জন্য যে প্রক্রিয়া আমরা দেখেছি সুপ্রিম কোর্টে, সেটা প্রায় একটা হাস্যকর পর্যায়ে চলে গিয়েছিল, যে তার বিরুদ্ধে সত্যি কোনো কেস নেই। তা সত্ত্বেও কিন্তু সুপ্রিম কোর্ট দিনের পর দিন জিজ্ঞেস করে যাচ্ছে যে কোথায় তোমাদের সেই ভিডিও যেখানে তোমরা পেয়েছো এভিডেন্স। শেষ পর্যন্ত দেখা গেল অ্যাবসলিউটলি কিচ্ছু নেই, তাকে বেল দিতে হলো। কাজেই রাষ্ট্রের দিক থেকে সোনাম ওয়াংচুককে একেবারে একটা কোণঠাসা করে ফেলা, তাকে নন এন্টিটি করে ফেলা, তাকে কোনো না কোনোভাবে কর্নার করে ফেলা, এই লাদাখের যে বড় সমর্থন নিয়ে তিনি এগিয়েছিলেন সেখান থেকে যাতে তাকে সরে যেতে হয়, যার চেষ্টা রাষ্ট্রতন্ত্র হয়ে যাচ্ছে। এবং যেহেতু আমাদের মিডিয়াতে একটা বড় রকমের মিউটেশন ঘটে গেছে, সেই মিউটেশনটা হচ্ছে যে আজকে এই ধরনের ঘটনায় আগে একস্বরে মিডিয়া চেঁচাতো, মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এখন মিডিয়ার কাজ হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে কেন্দ্রীয় সরকারকে ডিফেন্ড করা। সেইখানে আরেকটা বড় মারাত্মক জিনিস ঘটেছে সমাজের মনে, সেটা হচ্ছে যে মিডিয়ায় যদি না চেঁচায় তাহলে মানুষও মনে করতে পারে যে ও তাহলে বোধহয় ডাল মে কুছ কালা হয়। আর এই ধরনের প্রচার সমাজ মিডিয়াতে যে আছে, ও কি বিজেপির বি টিম, ও কি কংগ্রেসের বি টিম, মানে এরা কি অন্য কিছু, এদের কি বিদেশি শক্তি আছে, এই কনস্পিরেসি থিওরিগুলো, কনস্পিরেসি মানে গল্পগুলো আর কি, গল্প কাহিনীগুলো আজকাল এই সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের মনে এত সহজে প্রভাব ফেলে যে ধরনের স্বতঃস্ফূর্ত জনরোষ চট করে আমরা আগে দেখতে পেতাম, সেটা এখনো দেখতে পাই না। উনি যে কথাটা তুলেছেন এই অনশনের সূত্রে, সেটা তো শুধু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নয়। উনি সুদীপ্ত ঠিকই বললো যে এটা সমগ্র পরীক্ষা ব্যবস্থার একটা বড় রকমের পরিবর্তনের কথা বলছে। এবং আমরা তো জানি, তথ্য দেখাচ্ছে যে গত 2015 সাল থেকে আজ পর্যন্ত কেউ বলছেন প্রায় 90টা পেপার লিকের ঘটনা আছে, কেউ বলছেন প্রায় 148টা এক্সাম ফ্রড আছে। আপনি যদি তথ্যগুলো ঘাঁটতে শুরু করেন দেখবেন যে মোটামুটি 100-র কাছাকাছি ঘটনা ঘটে গেছে। বিভিন্ন পরীক্ষা বিভিন্নভাবে লিক হয়েছে। সেগুলো চাকরির পরীক্ষা হতে পারে, কলেজে পড়ার পরীক্ষা হতে পারে, অনেক রকম পরীক্ষা হতে পারে। ফলে এটা একটা সামগ্রিক পর্যায়ে যে চলে গেছে আমাদের দেশের এই পরীক্ষা ব্যবস্থাকে ফ্রড করা, পরীক্ষা ব্যবস্থাকে নানাভাবে ব্যবসায়িক কাজে ব্যবহার করে তার মধ্যে দুর্নীতি করা, এর ছবিটা এখন একটা সামগ্রিক দেশের ছবি। এই পরিপ্রেক্ষিতে এই আন্দোলনটা হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু মানুষের মনের মধ্যে
দেখুন, এই যে নিট পরীক্ষাটা জুন মাসের 21 তারিখে আবার হলো, তাতেও কিন্তু প্রায় 17 লক্ষ না কত লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে ফেলেছে। ফলে এই যে পরীক্ষা, এই ধরনের পরীক্ষাগুলোর প্রতি আকর্ষণ এবং তার মধ্যে এই মধ্যে দিয়ে পড়লে আমাদের ভালো রোজগার হতে পারে, ভবিষ্যতে হবে কি হবে না জানা নেই, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। ফলে এই প্রবণতাটা মানুষের মধ্যেও কিন্তু প্রচন্ডভাবে আছে। এটা একটা এই 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 ধরনের পরীক্ষাগুলো তো হাইলি কম্পিটিটিভ পরীক্ষা, ফলে মানুষের মধ্যেও একটা কম্পিটিটিভনেস এর মধ্যে ঢুকে গেছে। ফলে এই পরীক্ষাগুলোর সম্পর্কে সংস্কারের প্রশ্ন তুললে তার সমর্থনে যুবশক্তিকে যদি দাঁড়াতে হয়, তাহলে প্রথমে ধরে নিতে হয় যে যুবশক্তি এই পরীক্ষাগুলো চাইছেন। তা তো সত্যি নয়। ভারতবর্ষের যুবশক্তি এই পরীক্ষাগুলোর মাধ্যমেই কোনো না কোনোভাবে চেষ্টা করছে যাতে আমরা একটা সরকারি চাকরি পাই, অথবা আমরা একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হই, অথবা একটা আমরা ভালো ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হই, অথবা আমরা একটা ডাক্তারি কলেজে ভর্তি হই। এই একটা কন্ট্রাডিকশন কিন্তু পুরো জিনিসটার মধ্যে রয়েছে, যার ফলে এই আন্দোলনটা দানা বাঁধতে খুব একটা পারছে না, এবং দানা বাঁধতে বলতে একটা বড় ব্যাপক সমর্থনের মধ্যে যেতে পারছে না। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পরীক্ষাগুলো কিন্তু সত্যি সত্যি প্রাইভেট এডুকেশনের জন্য পরীক্ষা মূলত, এবং সেটার জন্য যে 22 লক্ষ 50 লক্ষ বা যাই সংখ্যায় পরীক্ষা দিক না কেন, তারা আমাদের দেশের ওই মধ্যবিত্ত শ্রেণীর অঙ্গ, যে মধ্যবিত্ত শ্রেণীটি আজকে একটা অ্যাসপায়ার করছে যে আমাদের কোনো রকম ভালো জীবিকা ভবিষ্যৎ তৈরি হবে। এই পরীক্ষাগুলো কিন্তু আপামর জনসাধারণের জীবিকার অর্জনের পরীক্ষার জন্য তো নয়। এটাও আরেকটা কারণ, আপামর জনসাধারণ কিন্তু এখনো পর্যন্ত স্কুলের যাতে ভালো করে পড়াশোনা হয় সেই অবস্থার মধ্যে আটকে বসে আছে, সেই চ্যালেঞ্জের মধ্যে আটকে বসে আছে, যেটা সাধারণ মানুষের কথা বলছে। ফলে নানাভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দাবিটির মধ্যে যথার্থতা নিশ্চয়ই আছে। পরীক্ষা ব্যবস্থা সংস্কারের তো প্রয়োজনই আছে। আমি তো মনে করি এই পরীক্ষাগুলোর কোনো প্রয়োজন আদৌ নেই, তার একটা লম্বা আলোচনা হতে পারে আলাদা কোনো একদিন। কারণ এই পরীক্ষাগুলো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কলুষিত করেছে, কোনো সন্দেহ নেই। এবং 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 সেই কারণেই কিন্তু আরো বেশি করে এই ধরনের ব্যবসা, লিক ইত্যাদি সমস্ত যে ফ্রড ইত্যাদি ব্যাপারগুলো আমাদের দেশে বেড়ে গেছে। যত এইগুলোর উপরে নির্ভরতা বাড়বে শিক্ষার, তত এইগুলোর মধ্যে ফ্রড ঢুকবে, কোনো সন্দেহ নেই। এবং যেহেতু এর সঙ্গে বড় রকমের চাকরি, ভালো জীবিকা ইত্যাদি জড়িত আছে, তার ফলে এটা একটা সাধারণভাবেই একটা ব্যবসায়িক ব্যবস্থার দিকে যাবে। কাজেই ওইদিকে তো এই বিষয়ে তো কোনো যথার্থতা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে যে এত বড় একটা ঘটনা ঘটছে, তা সত্ত্বেও কেন মানুষের মন উদ্বেলিত হচ্ছে না, কেন সত্যি সত্যি মানুষ রাস্তায় নেমে আসছে না, তার কারণটা এইভাবেই আমরা দেখতে চেষ্টা করব যে বড় রকমের একটা সমাজের মনের মধ্যে বদল ঘটে গেছে, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটেছে, টেলিভিশন মিডিয়ার মাধ্যমে ঘটে গেছে, যেখানে সত্যি সত্যি যে কোনো আন্দোলনকে দেশদ্রোহী, যে কোনো আন্দোলনকে ভারত বিদ্রোহী বা ভারত বিদ্বেষী ইত্যাদি চক্র বলে ধরিয়ে দেওয়া যায়। লক্ষ লক্ষ মানুষ এগুলো বিশ্বাস করতে শুরু করে খুব চট করে, কোনো রকম দেখার প্রয়োজন নেই। আর সমাজের মধ্যে এই পরীক্ষাগুলোর প্রতি একটা ভরসা এমনিতে আছে, এবং তারা মনে করছে যে হ্যাঁ, এর মধ্যে দিয়ে আমি যদি ঢুকতে পারি, আমি মোটামুটি 95,000 না 1 লক্ষ সিট আছে, এটা দিলীপদা ভালো বলতে পারবেন, তার জন্য 22 লক্ষ লোক পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ বেসিক্যালি এমনিতেও তো 5%-এর বেশি কেউ পাবে না। কাজে ওই 5%-এর জন্য এই লড়াইটা চলছে, এবং এটা আজকে নিট নিয়ে হচ্ছে, অন্যদিন কোনো একদিন জেইই নিয়ে হবে। ম্যানেজমেন্ট পরীক্ষা বাতিল হয়েছিল, আপনাদের মনে আছে 2-3 বছর আগে। আইএমএ পরীক্ষা বাতিল করতে হয়েছিল কয়েক বছর আগে, মনে আছে? কাজেই এই পরিস্থিতিটা আমাদের একটা সত্যি সত্যি ভাবার মতো বিষয় যে আমরা কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি।